পুলিশ। তা পুলিশকে এমনভাবে ব্লেম দেওয়া হয়েছে যে মনে হচ্ছে শেখ হাসিনার প্রেতাত্মা। আসসালামু আলাইকুম। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট, ইলেকশন, সংস্কার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু এই যে ডক্টর ইউনূস সাহেবের সরকার, এটা হচ্ছে দেশের ছাত্র জনতার সাথে গণমানুষের একটা বেঁচে থাকার অবলম্বন, যে কারণে এই সরকারকে ব্যর্থ হলে চলবে না, বরং এটাকে একটা ইতিহাস সৃষ্টি করা যাবে। তো একজন সচেতন নাগরিক হিসাবে আমার কিছু চিন্তা চেতনা আপনাদের মাধ্যমে এখানে বলতে চাই যে এই সরকার যদি সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে চান এবং বিশ্বের অন্য দেশের জন্য যদি একটা স্বীকৃত একটা ইতিহাস হিসাবে নিজেদেরকে প্রকাশ করতে চান, তাহলে কি করণীয় দরকার? সেটা কি শুধু একটা নির্বাচন, নাকি সংস্কার, নাকি অন্য কিছু? আমি আপনাদের সাথে বলবো সংস্কার খুবই সামান্য একটা জিনিস, নির্বাচনও একই রকম, কিন্তু নির্বাচনটাকে মাথায় রাখতে হবে, কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব প্রকাশ পায়। দিন শেষে জনগণের ক্ষমতা, জনগণের দেশ, জনগণকে ফিরিয়ে দিতে হবে। আদারওয়াইজ আপনি যত ভালো কাজই করেন না কেন, একটা সময় সবকিছু আপনার বিফলে চলে যাবে, কারণ মানুষ খুবই স্বাভাবিকভাবে তার নিজস্বতা সবসময় খুঁজে বেড়ায়। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, সংস্কার এবং অন্য কিছু, আমি অবশ্যই বলবো অন্য কিছু। সংস্কার সেখানে খুব সামান্য জিনিস। যদি বলেন যে কেন, আপনাকে এক্সাম্পল হিসেবে বলি। ভিয়েতনামের ইতিহাস অনেকেই জানেন, যে তারা কিভাবে যুদ্ধ করলেন, কিভাবে তাদের ডিটারমিনেশন, এবং তারা এখন কোথায় গিয়েছে। কিন্তু আপনাদের পরিচিত যে ইতিহাসগুলোর সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি দুবাইয়ের কথা বলেন, মিডল ইস্ট, আবুধাবির কথা বলেন, সেখানে আমাদের লোকেরা প্রতিনিয়ত কাজ করছেন এবং সেখানে কাজ করে যাচ্ছেন, এবং সেখান থেকে আমাদের বিভিন্ন বৈদেশিক মুদ্রা আসে। তো এই ইন্টারিম গভর্নমেন্টের যে জিনিসটা আছে, যে সীমাবদ্ধতা নাই, যেটা রাজনৈতিক সরকারের সীমাবদ্ধতা আছে, কারণ একটা রাজনৈতিক নির্বাচিত সরকার ইচ্ছে করে সবকিছু করতে পারবে না, কারণ তার একটা নীতি আছে, সকলের সাথে বন্ধুত্ব। সেই নীতি যখনই আপনি সকলের সাথে বন্ধুত্ব করতে যাবেন, ইভেন যদি আপনার পরিবারের সকলকে খুশি রাখতে চান, আপনাকে হাজারো কম্প্রোমাইজ করতে যাবে। আর যদি আপনি কোনো কিছু নিজস্ব বিশ্বাসে অ্যাডামেন্টলি, যেটা আমরা ঘাওড়া বলি, সেইভাবে যদি করতে চান, সেটা রাইট রং পরের বিষয়। যদি আপনি ভালো কিছু নিয়ে আসেন, তখন কিন্তু সকলেই আপনাকে প্রশংসা করবে। এই ইন্টারিম গভর্নমেন্টকে এক্স্যাক্টলি সেই রকম, সেই ঘাওড়া নীতিতে আসতে হবে, যে সেটা যেটাকে বিশ্বাস করে, যেটার প্রতি তাদের কনফিডেন্স আছে, সেটাকে তাকে বাস্তবায়ন করতে হবে। সেটার প্রথম ধাপই হবে যে আমরা দীর্ঘদিন যাব আমরা আমাদের পাশের রাষ্ট্র দ্বারা শোষিত। সবচেয়ে বেশি পতিত সরকারের আমলকে যারা 3টা নির্বাচনের মাধ্যমে টিকিয়ে রেখেছিল এবং নির্বাচনগুলোকে স্বীকৃতি দিয়েছিল, সেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এবং এই স্বীকৃতির কারণে আমাদের দেশের মাঝামাঝি রেল লাইন থেকে আরম্ভ করে বিভিন্ন সুযোগ সুবিধা আনলিমিটেড ভাবে তাদেরকে দেওয়া হয়েছে, যেটা একটা সিটিজেন হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমরা কখনো সেটা মেনে নিইনি, কিন্তু আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এখন এইখান থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়া কখনো চাবে না যে আমরা হয়তো উন্নতি হবে, কিন্তু তাদের চেয়ে বেশি উন্নত হবে, এটা কখনো চাবে না। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সাহেবের যে সুনাম, যে পরিব্যাপ্তি, যে ব্যক্তিত্ব, আমাকে মাফ করবেন, সেটা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। যদি বলেন যে কেন বাংলাদেশকে অনেক রাষ্ট্রই এখনো চিনে না পৃথিবী, কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে সবাই চিনে। ইউনূস সাহেবের মাধ্যমে বাংলাদেশকে অনেকে চিনে, যে কারণে ডক্টর ইউনূস সাহেব যদি মনে করেন এই রাষ্ট্রটাকে আবুধাবি, দুবাই, ভিয়েতনাম এর মতো একটি শক্তিশালী রাষ্ট্র করতে পারবেন, সেটা সে করতে পারবেন। আর এখানে প্রথমেই তাকে যেতে হবে যে আমাদের রাষ্ট্রকে কারা সহযোগিতা করতে চায়, কিন্তু কারা কেন সহযোগিতা করতে পারে না, সেটা কে বাধা হয়ে দাঁড়ায়, সেটা আমাদের অবশ্যই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। তাকে এখন ওভারকাম করার জন্য আপনার হচ্ছে উপযুক্ত সময়, কারণ আপনার হাতে যে শক্তিটা আছে, ছাত্র, যে আমাদের ইয়াং জেনারেশন যে শক্তিটা আপনাদেরকে দিচ্ছে, সেটাকে কাছে লাগিয়ে আপনি চীনের সাথে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা, বিশেষ করে আমাদের নদী বন্দরকে কাজে লাগানোর জন্য তাদেরকে কাজে লাগিয়ে একটা রেভলিউশনারি একটা দেশ গঠন করা যায়। আরেকটা জিনিস আছে যে পৃথিবীতে বিভিন্ন দেশে আমাদের দেশের লোকেরা বসবাস করেন এবং তারা ভেরি ট্যালেন্টেড, আমরা যেটাকে বলা হয় ব্রেন ড্রেন, মানে বাংলাদেশ থেকে চলে গেছে। আপনি যদি আশিক চৌধুরীর মতো তাদেরকে এই দেশে সম্মানিত করতে চান এবং আনতে চান, এবং তাদেরকে যদি নির্দিষ্ট জায়গায় তাদের স্ব এক্সপার্টিস জায়গায় যদি তাদেরকে বসিয়ে দেন, তাহলে দ্রুতই তারা একটা আধুনিক শুধু রাষ্ট্র না, পৃথিবীর অন্যতম একটি আধুনিক এবং নির্ভর এবং উন্নত রাষ্ট্র তারা তৈরি করতে পারবেন। কিন্তু আপনাকে এগুলো করতে গেলে আপনার প্রথম একটা কোরামিন স্ট্যাটাস নিতে হবে, যেটা আপনাকে জনগণকে সন্তুষ্ট রাখতে হবে। সেই জনগণকে সন্তুষ্ট রাখা বাংলাদেশের ব্যাপারে খুবই সামান্য জিনিস। সেটা আমি কি বলবো আপনাকে, যে খাদ্য, নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা যদি মানুষের দোরগোড়ায় রাখা যায়, মানুষ যদি তার বেঁচে থাকার জন্য খাদ্য, শুধু খাদ্য বলবো, চিকিৎসা এখনো আপনার ওইভাবে এফেক্ট হয় না, কারণ চিকিৎসা তারা পায় না, বিনা চিকিৎসায় মারা যায়। এবার ঈদের মধ্যে যতই সুন্দর ঈদ হোক না কেন, 362 জন লোক কিন্তু মারা গিয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা তার প্রেগনেন্ট ওয়াইফ বাচ্চা হবে দেখতে যেতে চাচ্ছিলেন, সেখানে রাস্তায় কিন্তু সে মারা গেছে। তো এক ঈদের আগের দিন মোটর বাইকে বরগুনা একটি মায়ের ৩টি সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের কিন্তু প্রতিদিন আমরা কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছি, কিন্তু তারপরেও দেশের মানুষ যদি তাদেরকে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিস খুব সহজ করে দিতে পারে, তাহলে তারা আপনার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হবে। আরেকটি চ্যালেঞ্জের বিষয় হচ্ছে যে ঘুষ দুর্নীতি, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে। এই যে ছাত্ররা আপনাকে নিয়োগকর্তা হিসাবে আপনি যাদেরকে স্বীকার করেন, তাদেরকে যদি আপনি সুন্দরভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, তারা কিন্তু আপনার উপর সন্তুষ্ট হবে, তার সাথে তাদের পিতামাতা গার্জেনরা সন্তুষ্ট হবে। তার মানে আমাদের দেশটা কিন্তু একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এখন এই কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঘুষ এবং যেটা হচ্ছে আপনার তদবির। এই তদবিরটাকে বন্ধ করতে হবে। আমাদের যে ছাত্র নেতারা কয়েকদিন আগে যে এই ঢাকা ওয়াসাতে দেখলাম, আমি বিভিন্ন জায়গায় যে তারা যে তদবির করছে, এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। যদি কেন বলেন, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি সবসময় ব্যবহারযোগ্য, সেটা বর্ষাকালই হোক আর শীতকালই হোক। আরেকটা বিষয় হচ্ছে সারা পৃথিবীতে ধনী রাষ্ট্রগুলো অর্গানিক মানে প্রাকৃতিক উপায়ে খাবার খাওয়ার জন্য তারা ব্যাকুল, কারণ এই কৃত্রিম খাওয়ায় প্রতিদিন ক্যান্সারের মতো বিভিন্ন জটিল রোগ হচ্ছে, তারা এখান থেকে বেরিয়ে আসতে চায়। সেই ক্ষেত্রে বাংলাদেশ হতে পারে একটা উদাহরণমূলক দেশ। এখানে যেমন একটা মুরগির চাষের কথা বলেন, একটি গরু চাষের কথা বলেন, একটা ছাগল চাষের কথা বলেন, প্রাকৃতিকভাবে এটাকে কিন্তু এখানে উৎপাদন করা যায়। সেই কালে যদি করেন, সারা পৃথিবী আমাদের মার্কেট থাকবে, আর এখানে আমাদের শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ ইয়াং ছাত্রদেরকে ইনভলভ করা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে যেমন বিদেশ থেকে আমাদের যে রিমিটেন্স আসে, আপনারা শুনলে কষ্ট হবেন, আমাদের 100 জন লোক যে কাজ করে, যদি সেটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে কোনো একটা লোক আসে, তার চেয়ে বেশি তারা পারিশ্রমিক পায়। কেন পারিশ্রমিক পায়? তারা তাদের এডুকেশনাল এবং এক্সপিরিয়েন্স নিয়ে আসে। এই ক্ষেত্রে আমাদের এডুকেশনের দরকার নাই, আমাদের যারা বিদেশে যায় তাদেরকে যদি আমরা নিজ দেশে ট্রেনিং এর ব্যবস্থা করি, যেমন ইলেকট্রিসিটি, কম্পিউটার, ফ্রিজ, তারপরে আপনার প্লাম্বিং, তারপরে গাড়ি রিপেয়ার, বিভিন্ন ধরনের টেকনিক্যাল নলেজ যদি আমরা তাদেরকে দিয়ে পাঠাই, 100 জনের মতো আপনার বেতন স্যালারি সুবিধা না পেলেও তারা কিন্তু কাছাকাছি যাবে। কারণ বিদেশগুলো হিসাব করে শিক্ষাগত যোগ্যতার উপর না, হিসাব করে তার দক্ষতার উপর। সেই দক্ষ জনগণ যদি এই সরকার সৃষ্টি করতে পারেন দেশে এবং দেশের বাইরে, তাহলে বাংলাদেশ র্যাপিডলি অতি দ্রুত সময়ে, যেটা আপনাদের জন্য চ্যালেঞ্জ, আপনারা শর্ট টাইমে বাংলাদেশকে কি দিতে পারলেন সেটা আপনারা দিতে পারবেন। আরেকটা বিষয়, আমাদের দেশের যে সেনাবাহিনী, যেটা আশিক চৌধুরী সাহেব বলেছেন, একটা মনের কথা, আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই, সেটা হচ্ছে আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আমাদের সমরাস্ত্র কারখানা। আমার গাজীপুরে আমার কাকার বাসার বিদায় আমাকে বিভিন্ন সময় যাওয়ার সুযোগ হয়েছে। এই বিশাল বিশাল জায়গা পড়ে আছে এবং আধুনিক অস্ত্রপাতি যন্ত্রপাতি দিয়ে সেখানে যদি আমাদের শুধু সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ তাদের ডিপেন্ডেন্ট না, যদি ছোট ছোট বিভিন্ন যন্ত্রপাতির এই যন্ত্রাংশ নির্মাণ করা যায়, সেটাকে তৈরি করা যায়, সেটা বাংলাদেশ তো উপকৃত হবে, সাথে বিদেশে এটা রপ্তানি করা যাবে। আজকে বাংলাদেশে একটি মার্কেটের কথা বলি, যারা গ্রাম থেকে শহর পর্যন্ত দেখবেন, অটো বলেন, রিক্সা বলেন, সাইকেল বলেন, সিএনজি বলেন, গাড়ি বলেন, এইগুলোর যদি যন্ত্রপাতি বাংলাদেশে উৎপাদন করা যায় এবং এই ছোট ছোট যে অটোগুলো যে এখন যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে চলছে, যেটা ইলেকট্রিক এর মাধ্যমে, এগুলো বাংলাদেশে তৈরি করা যায়। তো বাংলাদেশে যদি এগুলো তৈরি করা যায়, আমাদের পৃথিবীর অন্য কোনো দেশে এগুলো ইম্পোর্ট করার দরকার নেই, এখানে বিশাল কর্মসংস্থান এবং আমাদের অর্থ বাঁচবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের পেট্রোল, আমাদের অকটেন, আমাদের এলপিজি যাই বলেন বিদেশ থেকে আনা হয়। যদি ঢাকা শহরে আপনি একবার কল্পনা করেন যে কেউ দামি গাড়ি চালাচ্ছেন না, সবাই অটো নিয়ে চলতেছেন, অটো কিন্তু ভালো 60 স্পিডে চলে, 40 স্পিডে চলে, এবং তাদের যদি অ্যাভেলেবেল করে দেন, সেখানে কিন্তু আমাদের এই সাধারণ মানুষগুলো চালাতে পারে এবং এটার জন্য কোনো তেলের খরচ হয় না। যে ইলেকট্রিসিটি উৎপাদন হবে সেটা দিয়ে কিন্তু আমাদের বিদেশের উপর অনেক নির্ভরতা কমে যাবে, যেটা আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আমাদেরকে বাঁচবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে এখানে বলতে হবে যে পতিত সরকার তাদের প্রেতাত্মা হিসেবে যাদেরকে আমরা দেখছি, তারা হচ্ছে বাংলাদেশ পুলিশ। তা পুলিশকে এমনভাবে ব্লেম দেওয়া হয়েছে যে মনে হচ্ছে শেখ হাসিনার প্রেতাত্মা। আসলে তা না। আজকে যে বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের একটা বক্তৃতার পর পুলিশ বাহিনী যেভাবে সার্ভিস দিচ্ছে, বিশেষ করে ঈদে এবং বর্তমানে এসএসসি পরীক্ষার জন্য সময় যে সার্ভিসটা আমরা পাচ্ছি, অবশ্যই পুলিশের অনেক কিছু চেঞ্জ না হলে এই সার্ভিসে কিন্তু দেশবাসী হ্যাপি। এবং পুলিশকে যদি আধুনিক করতে চান, পুলিশের ভিতরে যে বৈষম্য, বিশেষ করে বিসিএস কর্মকর্তা এবং
নিয়োগের যে বৈষম্য, যে স্টেজগুলো আছে 3 স্টেজ নিয়োগ, কোথায় না একটা কনস্টেবল, এসআই, আবার হচ্ছে বিসিএস কর্মকর্তা, এই এসআইদের এই 2 স্টেজ মিনিমাম নিয়োগ দিয়ে এদের মধ্যে যদি আধুনিকীকরণ করা যায়, শিক্ষাগত যোগ্যতা, টেকনিক্যাল নলেজ দেওয়া যায়। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলতে চাই যে একটা পুলিশ কর্মকর্তা, যেমন সাইবার অ্যাক্ট ধরেন, সেখানে একটা ক্রিমিনালকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ব্যাংক থেকে টাকা চুরি যাচ্ছে সফটওয়্যার মাধ্যমে, সেখানে কি আমি সাধারণ মানুষ আইডেন্টিফাই করতে পারবো? অবশ্যই সেখানে এক্সপার্ট পুলিশ অফিসার লাগবে। এই যে এক্সপার্ট পুলিশ কর্মকর্তাকে আপনি ব্যবহার করবেন, সেটা যদি ট্রেনিং সুযোগ সুবিধা না দেন, সে কিভাবে এক্সপার্ট হবে? তো পুলিশকে যদি নিয়োগের মধ্য থেকে যদি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, যে যে বিষয়ে এক্সপার্ট তাকে যদি ওই বিষয়ে পার্টিকুলারলি তাকে নিয়োগ করা হয়, তাহলে কিন্তু অটোমেটিক এটা ডেভেলপড হবে এবং তাদের এক্সপার্টিস বাড়বে। সেই এক্সপার্টিস বাড়ানোর জন্য পুলিশ বিভাগে কিন্তু শুধু ওই একটা পিএসসি মানে পুলিশ স্টাফ কলেজ আর ওই যে কিছু একাডেমি থাকলে হবে না। পুলিশের জন্য একদম ইউনিভার্সিটি লেভেলের নিজস্ব ইউনিভার্সিটি থাকবে। তারা ওইখান থেকে টেকনিক্যাল বুয়েটের মতো ইউনিভার্সিটি থাকবে, যেখানে তারা টেকনিক্যাল নলেজ এবং ক্রিমিনাল নলেজ এবং মামলা পরিচালনার নলেজ সমস্ত কিছু অর্জন করবে তাদের ট্রেনিং এর মাধ্যমে এবং প্র্যাকটিক্যাল এই সার্ভিসের মাধ্যমে। তাহলে পুলিশ হবে পৃথিবীর অন্যতম একটা আধুনিক। সেই স্বপ্নগুলো কিন্তু লালন করতে হবে। সর্বশেষ বলবো যে বাংলাদেশকে যদি আপনি সত্যিই দেখতে চান, আমরা ছোট্ট একটি দেশ, পৃথিবীর কোনো না কোনো দেশের সাথে আমাদেরকে সামঞ্জস্য, আমাদেরকে মানানসই করে চলতে হয়। সেই মানানসই যদি একটা উন্নত দেশের সাথে হয়, কয়েকটা উন্নত ইউরোপ আমেরিকা দেশের সাথে হয়, দুবাই, এই আবুধাবির সাথে হয়, মালয়েশিয়ার সাথে হয়, তাহলে আমাদের দোষটা কোথায়? আমরা যদি লেজই ধরতে হয়, তাহলে আমরা কেন ছাগলের লেজ ধরবো? আমাদের উচিত হাতির লেজ ধরা। আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব সেই পথে যদি এগোন এবং দেশের যারা বিভিন্ন দেশে থাকেন, যে দেশেই থাকেন না কেন, বাংলাদেশকে তারা হৃদয়ে ধারণ করেন। আশিক চৌধুরী সাহেবের একটি ভিডিও বারবার আমাকে ওনার প্রতি কৃতজ্ঞতা আবদ্ধ করে, সেটা হচ্ছে আমেরিকার মতো রাষ্ট্রে 40-42 হাজার উপরে থেকে সে বাংলাদেশে একটি পতাকা নিয়ে জাম করেছেন। যদি তিনি মারা যেতেন, উনি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন, সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে তুলে ধরেছেন। এইসব লোকগুলোকে যদি এই দেশের উন্নয়নের কাজে ডেভেলপ করা যায়, এই ইন্টারিম পিরিয়ডের মধ্যে দেশের রাজনৈতিক পরিমণ্ডল তো চেঞ্জ হবে, অর্থনৈতিক অবস্থা চেঞ্জ হবে, মন মানসিকতা চেঞ্জ হবে। আমাদের আর প্রতিবাদের জন্য বাটার দোকানে যে চুরি করতে হবে না, আমাদের প্রতিবাদের জন্য কারো বাড়িঘর পুড়িয়ে দিতে হবে না, আমাদের প্রতিবাদের নামে কারো প্রতি শত্রুতা জ্ঞাপন করার জন্য কাউকে মারতে হবে না। আমাদের শত্রু হবে দেশের ঘুষ, আমাদের শত্রু হবে দেশের দুর্নীতি, আমাদের শত্রু হবে দেশের হচ্ছে ডিসক্রিপেন্সি মানে অনিয়ম, আমাদের শত্রু হবে অন্যায় অবিচার। আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের কাছে কখনো শত্রু হবে না, সে হবে ভাই। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল থাকুক না কেন, তাদের অন্যায়ের বিচার হবে, কিন্তু রাজনীতির দল নাম নিয়ে বিচার করে তাদেরকে যদি দোষী সাব্যস্ত করে অন্যায়কে আমরা যে আরো প্রশ্রয় দিতে, তাহলে আমরা পিছিয়ে পড়বো। এই জন্য বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশের মানুষের ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক। অন্যায়কে আমরা আপাদমস্ত ঘৃণা করে দেশটাকে আগামী দিনের জন্য না, বর্তমানেই আমরা একটা অগ্রসর জাতিতে পরিগণিত করি। আসুন সেই বিশ্বাস নিয়ে আমরা সকলেই কাজ করি। যে যেখানে আছেন সেখান থেকে আমাদের বুদ্ধি পরামর্শ যেভাবে হোক না দিয়ে আমরা সহযোগিতা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।